আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ওলিট। আজকে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে আলোচনা করব। তো দেখো, অ্যাকাউন্টিং ইকুয়েশন এখানে কি বলছে, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বীজগাণিতিক প্রকাশকে হিসাব সমীকরণ বলে। কি বলছে? আর্থিক অবস্থার বীজগাণিতিক প্রকাশ। হ্যাঁ, তো আর্থিক অবস্থা বলতে আসলে কি বোঝায়? আর্থিক অবস্থা হচ্ছে মানে প্রতিষ্ঠানের যে আর্থিক অবস্থা, মানে কি বলে এটারে, যে প্রতিষ্ঠানের যে সম্পদ, হ্যাঁ, প্রতিষ্ঠানের যে দায়, তারপর হচ্ছে প্রতিষ্ঠানের যে মূলধন, মালিকানা সত্ত্ব। তো এইগুলা জানার জন্য মূলত আমরা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করে থাকি, এবং এই আর্থিক অবস্থার বিবরণীতে এই জিনিসটা মেক শিওর করা হয় যে সম্পদ হচ্ছে আমার দায় প্লাস মালিকানা সত্ত্ব এটার সমান হইতে হবে। আচ্ছা, তো সংক্ষেপে বলছি আর কি, এটা বিস্তারিত আমরা আরও সামনে জানতে পারবো। তো প্রতিষ্ঠানের যে আর্থিক অবস্থা আছে, আর্থিক অবস্থা বলতে এখানে কি, যে তোমার ওই আর্থিক অবস্থার যে তিনটা উপাদান, হ্যাঁ, যে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এইগুলার বীজগাণিতিক প্রকাশ, এইগুলার হচ্ছে কি বীজগাণিতিক প্রকাশ। আর্থিক অবস্থার বিবরণীতে আমরা হচ্ছে এই উপাদানগুলো কিভাবে বসাই, প্রথমে আমরা সম্পদ বসাই, হ্যাঁ, সম্পদের উপাদানগুলো লিখি, উপাদানগুলো লেখার পরে তারপরে এগুলো আমরা যোগ করার পরে একটা অ্যান্সার আসবে, গেল। তারপরে হচ্ছে আমরা দায়, তারপর তার নিচে আমরা দায় বসাই, ঠিক আছে, দায় বসানোর পরে ওইগুলো আমরা যোগ করি, তার নিচে আমরা আবার মালিকানা সত্ত্ব বসাই। মানে এটা হচ্ছে কি, যে মানে কি বলে, যে টপ টু বটম আমরা কি করি, লিখি। আর 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 হিসাব সমীকরণে হচ্ছে আমরা এটা পাশাপাশি লিখি। দেখো এখানে নিচেই ছবিতে দেওয়া আছে, প্রথমে অ্যাসেট লিখি, তারপরে ইকুয়াল টু দিই পাশে ইকুয়াল টু দিয়া, তারপরে লিখি হচ্ছে কি লাইবিলিটি প্লাস ইকুইটি, পাশাপাশি লিখি। কিন্তু এটা একটা ডিফারেন্স। আর সবথেকে মেজর ডিফারেন্স হচ্ছে যে আমরা আর্থিক অবস্থার বিবরণীটা হচ্ছে এক বছর যখন শেষ হয়, মানে এক বছরের মানে একদম শেষ মাথায়, মানে 31শে ডিসেম্বর হচ্ছে আমরা কি করে থাকি, যত সম্পদ আছে সবগুলো আমরা মানে আর্থিক অবস্থার বিবরণীর অ্যাসেটে বসাই। হ্যাঁ, এক বছরের যত লাইবিলিটি আছে, মানে যত লাইবিলিটি প্লাস হয়েছে মাইনাস হয়েছে, ওই সব কিছু আমরা কি করি, সমন্বয় করে তারপরে হচ্ছে আমরা কি লাইবিলিটিতে বসাই। ক্যাপিটালের ক্ষেত্রেও সেম। হ্যাঁ, কিন্তু হিসাব সমীকরণে আমরা কি করি, আমাদের এক মাসে আমাদের কি পরিমাণ অ্যাসেট বৃদ্ধি পাইছে, কি পরিমাণ অ্যাসেট কমছে, সেইগুলো আমরা হচ্ছে হিসাব সমীকরণের অ্যাসেট পোর্শনে বসাই। হ্যাঁ, তারপর হচ্ছে লাইবিলিটির ক্ষেত্রেও সেম, যে আমার কি পরিমাণ এক মাসে আমার কি লাইবিলিটি আসছে, কি লাইবিলিটি চলে গেছে, সেইগুলো আমরা কি করি, লাইবিলিটি পোর্শনে বসাই। ক্যাপিটালের ক্ষেত্রেও সেম হয়। আচ্ছা দেখো, তো এই জন্য দেখো বলছে যে হিসাব সমীকরণের মূল উপাদান হচ্ছে তিনটা, কি সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব। আচ্ছা, তো এখানে দুতরফা দাখিলা পদ্ধতিটা মূলত আসছে হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি হতেই হিসাব সমীকরণের উৎপত্তি। মানে হিসাব সমীকরণটা আসছে কোথা থেকে, সেটা বলছে যে হিসাব সমীকরণটা আসছে কোথা থেকে, এইটা আসছে হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি থেকে। তো দুতরফা দাখিলা পদ্ধতি জিনিসটা কি, দেখো, তো দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে কি, যে এটা আমি জাস্ট বোঝানোর জন্য বলি সংক্ষেপে, যে দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে কি, যে এটা মানে এমন একটা মানে ঘটনা, হ্যাঁ, এমন একটা ঘটনা যেটা হচ্ছে আর্থিক হইতে হবে এবং প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত হইতে হবে, এবং ওই ঘটনাটার হচ্ছে দুইটা পক্ষ থাকবে, ঠিক আছে, ওই ঘটনাটার দুইটা পক্ষ থাকবে। আচ্ছা, তো এই ঘটনাটার বলে লেনদেন। হ্যাঁ, মানে যে ঘটনাটা হচ্ছে প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত এবং আর্থিক, যেই ঘটনাটা হচ্ছে প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত প্লাস এটা একটা আর্থিক ঘটনা, হ্যাঁ, সেটা হচ্ছে কি লেনদেন। এখন কিভাবে বুঝবো, দুইটা উদাহরণ দেই। যেমন হচ্ছে কি, যে মিস্টার করিম তার ওয়াইফের জন্য একটা গোলাপ ফুল কিনছে। হ্যাঁ, তো মিস্টার করিম তার ওয়াইফের জন্য একটা গোলাপ ফুল কিনছে। তো এইখানে তো এই ফুলটা কিনছে কার জন্য? হ্যাঁ, ফুলটা কিনছে তো বউয়ের জন্য। প্রতিষ্ঠানের জন্য তো কিছুই করে নাই, প্রতিষ্ঠানের জন্য তো সে কিছু কিনে নাই। তো তাহলে এটা কি প্রতিষ্ঠানের কোনো লেনদেন? না, এটা কিন্তু প্রতিষ্ঠানের কোনো লেনদেন না। এখানে যদিও টাকা পয়সা খরচ হয়েছে, যেমন দুইটা ফুল কিনছে, দুইটা ফুলে ধরো সর্বোচ্চ 100 টাকা খরচ হইলো, তো টাকা কিন্তু ঠিকই খরচ হয়েছে, কিন্তু এই খরচটা কিন্তু প্রতিষ্ঠানের জন্য সে করে নাই, এই খরচটা সে কি ব্যক্তিগত পারপাসে সে করছে। তো যার কারণে এটা কোনো লেনদেন না। কেউ যদি ফাইজলামি করে এই জার্নালটা যদি জানতে চায়, তাহলে এইভাবে বইলা দিবা আর কি, ঠিক আছে। আমার কাছে
আমার কয়েকজন ফ্রেন্ড ছিল পার্টিকুলার কিছু, তারা এরকম উল্টাপাল্টা মানে জার্নাল জানতে চায় আর কি, ম্যাডামের কাছে জানতে চাইছে, ম্যাডাম এইভাবে করা একটা উত্তর দিয়ে দিছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম আর কি, যে দুতরফা হইতে হইলে প্রথমে হচ্ছে কি এটা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত হইতে হবে, দ্বিতীয়ত এটা আর্থিক হইতে হবে। এখন এমন অনেক ঘটনা আছে যেটা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত বাট আর্থিক না, যেমন হচ্ছে কি ম্যানেজার মারা গেছে, প্রতিষ্ঠানের ম্যানেজার মারা গেছে। এখন প্রতিষ্ঠানের ম্যানেজার মারা গেছে, ঠিক আছে, এটা প্রতিষ্ঠানের সাথেই ঠিক আছে, প্রতিষ্ঠানের সাথে জড়িত, বাট এইটা কিন্তু আমার কোনো আর্থিক ঘটনা না। হ্যাঁ, এটা কি কোনো আর্থিক ঘটনা না, যেহেতু এটা কোনো আর্থিক ঘটনা না, তো সেহেতু এটাও কিন্তু কোনো লেনদেন না। আচ্ছা, তো এইটাই হচ্ছে মূলত দুই তরফা দাখিলা পদ্ধতি, যে লেনদেনের দুইটা পক্ষ থাকবে। হ্যাঁ, লেনদেনের দুইটা পক্ষ থাকবে, একজন হচ্ছে কি, একজন হচ্ছে দিবে, আরেকজন হচ্ছে নিবে, দাতা এবং গ্রহীতা, এবং এই দুইটা পক্ষরে আমরা ডেবিট ক্রেডিটে প্রকাশ করতে পারি। ঠিক আছে, এবং এই দুইটা পক্ষের মধ্যে আমার দুইয়ের অধিকও হিসাব, মানে কমপক্ষে দুইটা হিসাব থাকবে, আবার অনেক সময় দুইয়ের অধিক হিসাবও থাকতে পারে। আচ্ছা, এটা আমরা সামনে আস্তে আস্তে দেখতে পারবো। এখন তো এখানে কি বলছে যে দুতরফা দাখিলা পদ্ধতি থেকে কি হিসাব সমীকরণের উৎপত্তি, কারণ আমরা হিসাব সমীকরণে, মানে হিসাব সমীকরণ তো একটা ছক, ঠিক আছে, যেই ছকে আমার সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব থাকবে, এবং এই ছকে আমরা কি বসাই, এই ছকে হচ্ছে লেনদেনের যে হিসাবগুলো আছে, মানে লেনদেনের যে টাকার পরিমাণটা আছে, ওই টাকার পরিমাণগুলো হচ্ছে আমরা হিসাব সমীকরণে বসাই। আচ্ছা, তো হিসাব সমীকরণ হচ্ছে একটা নির্দিষ্ট সময় বিন্দুতে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নির্দেশ করে। তো এটা হচ্ছে কি আমরা চাইলে প্রতি মাসেও করতে পারি, আবার চাইলে 3 মাস পর পরও করতে পারি, আবার চাইলে 6 মাস পর পরও করতে পারি, বাট নর্মালি আমরা ম্যাথে 1 মাস পর পরই করে থাকি। যারা হচ্ছে 9-10 আমরা করছি, আমরা 1 মাস পর পর কিন্তু করছি জিনিসটা। হ্যাঁ, আবার ইন্টারও আমরা 1 মাস পর পরই করবো। তো প্রতিটি লেনদেন হিসাব সমীকরণকে প্রভাবিত করে। তো প্রত্যেকটা লেনদেন মানে যেই লেনদেনগুলা, মানে লেনদেনের ডেফিনেশন তো বলাই হয়েছে যে তোমার প্রতিষ্ঠানের সকল আর্থিক ঘটনাকে লেনদেন বলা হয়। তো প্রতিষ্ঠানের প্রত্যেকটা লেনদেন তোমার এই হিসাব সমীকরণকে প্রভাবিত করবে। হয় তোমার অ্যাসেটেই প্লাস মাইনাস হয়ে যাবে, অথবা অ্যাসেট লাইবিলিটি হবে, অথবা লাইবিলিটি ইকুইটি হবে, অথবা লাইবিলিটির মধ্যেই প্লাস মাইনাস হইতে পারে, আবার ইকুইটির মধ্যেও প্লাস মাইনাস হইতে পারে। মানে এই প্রতিষ্ঠানের লেনদেন সব সময় তোমার হিসাব সমীকরণে কি হয়ে যাবে, প্লাস মাইনাস হয়ে জিরো হয়ে যাবে। ঠিক আছে, হয় প্লাস মাইনাস হয়ে জিরো হয়ে যাবে, নাইলে দুই সাইডেই অ্যামাউন্ট সেম থাকবে। ঠিক আছে, হয় তোমার কি হবে, দুই সাইডেই অ্যামাউন্টটা সেম হবে। হ্যাঁ, হয় দুই সাইডেই অ্যামাউন্টটা সেম হবে, অথবা দুই সাইডেই জিরো হবে। আচ্ছা, তো প্রতিটি লেনদেন হিসাব সমীকরণকে প্রভাবিত করে। হিসাব সমীকরণ হলো প্রতিষ্ঠানের উদ্বৃত্তপত্রের সাংকেতিক উপস্থাপন। আচ্ছা, তো এই হিসাব সমীকরণ হচ্ছে কি আমাদের যে উদ্বৃত্তপত্র আছে, মানে ব্যালেন্স শিট, ওইটার হচ্ছে কি সাংকেতিক উপস্থাপন। সাংকেতিক কেন বলছে, কারণ আমরা কি করি, অ্যাসেটের জন্য একটা কলাম করি, তারপর হচ্ছে লাইবিলিটির জন্য একটা কলাম করি, তারপর হচ্ছে ইকুইটির জন্য একটা কলাম করি। ঠিক আছে, তো এই জন্যই বলছে যে এটা একটা সাংকেতিক উপস্থাপন। তো উদ্বৃত্তপত্র হলো হিসাব সমীকরণের একটা প্রয়োগিক উপস্থাপন। আচ্ছা, তো এগুলো লাগবে না। তো এখন দেখো এখানে একটা দিছে যে ব্যালেন্স শিটের, মানে ওই কি বলে যে ব্যালেন্স শিট ইকুয়েশন অথবা অ্যাকাউন্টিং ইকুয়েশনের ছকটা আসলে আমরা কিভাবে করব। তো প্রথমে হচ্ছে অ্যাসেট, তারপর একটা কলাম করব, তারপর হচ্ছে ইকুয়ালের জন্য একটা কলাম, তারপর হচ্ছে লাইবিলিটি, তারপর হচ্ছে ইকুইটি। হ্যাঁ, তো এই অ্যাসেটের মধ্যে আমার অনেকগুলো উপাদান বসতে পারে। মানে অ্যাসেটে আমার কি বসবে, সম্পদের যে উপাদানগুলো আছে, যে নগদ আছে, ব্যাংক টাকা আছে, তারপর হচ্ছে আসবাবপত্র আছে, মেশিনারি আছে, হ্যাঁ, এরকম মানে যা যা দেওয়া থাকে আর কি। তোমার হচ্ছে উদ্দীপকে লেনদেন দেওয়া থাকবে। তো মানে উদ্দীপকে হচ্ছে তোমার লেনদেন দেওয়া থাকবে, এবং ওই লেনদেন থেকে তোমার কি করতে হবে, ওই লেনদেন থেকে তোমার কোনগুলো অ্যাসেট, কোনগুলো লাইবিলিটি, কোনগুলো ইকুইটি, সেগুলো আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করে তারপরে কি করতে হবে, অ্যাসেটের আন্ডারে যেই অ্যাসেটগুলো আসবে সেইগুলো লিখতে হবে, লাইবিলিটির আন্ডারে কী কী লাইবিলিটি আসবে সেইগুলো লিখতে হবে, ক্যাপিটালের আন্ডারে কী কী আসবে সেইগুলো লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো যদি অ্যাসেট বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট, আর অ্যাসেট যদি কমে যায় তাহলে হবে কি ক্রেডিট। লাইবিলিটির ক্ষেত্রে উল্টা হবে। হ্যাঁ, লাইবিলিটি আর ইকুইটি মানে একটা সময় নিচে একটু চিত্রটা দেখো, নিচের একটা আছে, কলাম আছে, যে আগে কিন্তু অ্যাসেট আর যে লাইবিলিটি, হ্যাঁ, অ্যাসেট আর ক্লেম মানে দাবি, লাইবিলিটি, এটা কিন্তু মানে লাইবিলিটির মধ্যে কিন্তু কোনো ভাগ ছিল না। ঠিক আছে, মানে অ্যাসেট আর লাইবিলিটি সমান হইতে হবে। এখন লাইবিলিটি হচ্ছে দুই প্রকার। ঠিক আছে, লাইবিলিটি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইন্টারনাল লাইবিলিটি আর একটা হচ্ছে এক্সটার্নাল লাইবিলিটি। এক্সটার্নাল লাইবিলিটিটারে
মানে লাইবিলিটি হিসেবে ধরছে। এক্সটার্নাল লাইবিলিটি হচ্ছে কোনটা, মানে প্রতিষ্ঠানের বাইরের কেউ যদি প্রতিষ্ঠানের উপর দাবি করে থাকে সেটা হচ্ছে এক্সটার্নাল লাইবিলিটি। আর ইন্টারনাল হচ্ছে কি, প্রতিষ্ঠানের মালিক যদি প্রতিষ্ঠানের উপর দাবি করে থাকে। প্রতিষ্ঠানের মালিক কি দাবি করবে, প্রতিষ্ঠানের মালিক হচ্ছে কি, সে মূলধন দিয়ে থাকে, সে হচ্ছে প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে থাকে, হ্যাঁ। তারপর হচ্ছে আয় ব্যয়, এইগুলোর উপরে তো মালিকের দাবি। তো এই যে এই দাবিগুলারে বলা হয় হচ্ছে কি যে ইন্টারনাল ক্লেইম। হ্যাঁ, এই ক্লেইমটা মানেই হচ্ছে লাইবিলিটি আর কি। তো লাইবিলিটি, তো আচ্ছা লাইবিলিটি না, ওনার্স ইকুইটি। তো ওনার্স ইকুইটির একটা বর্ধিত রূপ আছে। ওনার্স ইকুইটির বর্ধিত রূপটা কি, ক্যাপিটাল মানে হচ্ছে, মানে বাংলায় বলি মূলধন, তারপর হচ্ছে আয়, তারপরে ব্যয়, তারপরে উত্তোলন। তো ওনার সিকিউরিটির দেখো এখানে মানে বর্ধিত রূপটা কি বলছে, যে ক্যাপিটাল মানে, আচ্ছা ওনার সিকিউরিটির উপাদানগুলো বলি। ওনার সিকিউরিটির উপাদানগুলো হচ্ছে কি, কি বলে যে ক্যাপিটাল, তারপরে হচ্ছে রেভিনিউ, ক্যাপিটাল, রেভিনিউ, এক্সপেন্স অ্যান্ড উইথড্র। আচ্ছা বাংলায় বলি মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। এটা হচ্ছে ওনার সিকিউরিটির মানে 4টা উপাদান। তো ক্যাপিটাল হচ্ছে তোমার ওনার সিকিউরিটির সাথে যোগ হয়, ঠিক আছে। ওনার সিকিউরিটি মানে কি, মালিকানা সত্ত্ব। তো মালিকানা সত্ত্বের সাথে আমার হচ্ছে মূলধন এবং আয়, এগুলো কি হয়, যোগ হয়, ঠিক আছে। তো ওনার সিকিউরিটির সাথে মূলধন এবং আয় যোগ হয়, আর হচ্ছে ব্যয় এবং উত্তোলন বাদ হয়, ঠিক আছে। ব্যয় এবং উত্তোলন কি হয়, বাদ হয়। তো অ্যাসেটটা হচ্ছে কি, মানে যেগুলো হচ্ছে আমরা প্রতিষ্ঠানের কাজে ব্যবহার করে থাকি, ঠিক আছে, যেগুলো হচ্ছে আমরা প্রতিষ্ঠানের কাজে ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে কি অ্যাসেট। যেমন হচ্ছে নগদ টাকা হচ্ছে কি আমার প্রতিষ্ঠানের কাজে ব্যবহার করতে হয়, তো ব্যাংক জমা তো নগদ টাকার মতোই। তারপরে হচ্ছে কি তোমার কি বলে আসবাবপত্র হচ্ছে কি, যে চেয়ার, টেবিল, বেঞ্চ, হ্যাঁ, এগুলো হচ্ছে আসবাবপত্র, এটাও কিন্তু প্রতিষ্ঠানের কাজে ব্যবহার করতে হয়। তারপরে হচ্ছে যন্ত্রপাতি, মানে যেই জিনিসগুলো প্রতিষ্ঠানের কাজে লাগে, হ্যাঁ। এবং এখানে আবার কিছু আছে যে ফিক্সড অ্যাসেট, মানে চলতি সম্পদ। তারপর হচ্ছে কি যে স্থায়ী সম্পদ। তো চলতি সম্পদ হচ্ছে কি, যেটা 1 বছর এর কম সময়, মানে যেটার মানে মানে মেয়াদটা হচ্ছে 1 বছরের কম সময় লাগে, মানে যেটার মেয়াদ হচ্ছে 1 বছরের কম, সেটা হচ্ছে চলতি সম্পদ। আর স্থায়ী সম্পদ হচ্ছে কি, যেটার মেয়াদ হচ্ছে 1 বছরের বেশি। যেমন এই যে আসবাবপত্র আছে, যন্ত্রপাতি আছে, হ্যাঁ, তারপর মেশিনারিজ আছে। এর সামনে আরও আমরা ডিটেইল দেখতে পারবো। আর লাইবিলিটি হচ্ছে কি, লাইবিলিটি হচ্ছে আমার তৃতীয় পক্ষের দাবি, হ্যাঁ, প্রতিষ্ঠানের উপরে তৃতীয় পক্ষের দাবি, বাইরের কারো দাবি, সেটা হচ্ছে লাইবিলিটি। তো এই লাইবিলিটিতে আসলে কি কি আসে, যে প্রদেয় হিসাব জিনিসটা কি, যে কেউ যদি তোমার কাছে টাকা পায়, কেউ যদি প্রতিষ্ঠানের কাছে টাকা পায়, হ্যাঁ, কেউ যদি প্রতিষ্ঠানের কাছে টাকা পায়, সেটা হচ্ছে কি প্রদেয় হিসাব, হ্যাঁ। তো তারপর আছে ঋণ, আমরা যদি কারো কাছ থেকে টাকা পয়সা লোন নিয়ে থাকি, এই আর কি। তারপর হচ্ছে আমাদের কি, যে অগ্রিম আয়, হ্যাঁ, অগ্রিম আয় হচ্ছে কি, যে যেমন আছে না, যে তুমি যদি ব্যক্তিগতভাবে যদি বলি, যে বাসা ভাড়া নেওয়ার আগে কি করি, আমরা অগ্রিম টাকা দিয়ে থাকি, হ্যাঁ। তো এখন আমরা যদি কারো কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে থাকি, হ্যাঁ, তো এটা হচ্ছে কি আমাদের একটা মানে দায় হিসাবে কাজ করতেছে। মানে আমি কিন্তু ওই টাকাটা ইনকাম করি নাই, ঠিক আছে, বাট আমি কি করতেছি, তার কাছ থেকে আগেই ওই টাকাটা নিয়ে নিতেছি, হ্যাঁ। তো এরকম অনেক কিছু আছে। তারপর ওনার সিকিউরিটি দেখো, যে 2টা জিনিসই বোঝার মতো, যে ক্যাপিটালটা সহজভাবে বলি। ক্যাপিটাল হচ্ছে কি, যে মালিক যদি প্রতিষ্ঠানে কিছু দিয়ে থাকে, হ্যাঁ, মালিক যদি প্রতিষ্ঠানে কিছু দিয়ে থাকে, সেটাই হচ্ছে ক্যাপিটাল। মালিক যদি প্রতিষ্ঠানে টাকা পয়সা দেয়, ওইটাও ক্যাপিটাল। মালিক যদি প্রতিষ্ঠানে কোনো স্থায়ী সম্পদ দিয়ে থাকে, ওইটাও ক্যাপিটাল, ঠিক আছে। আর উত্তোলন হচ্ছে কি, মালিক যদি প্রতিষ্ঠান থেকে কোনো কিছু নেয়, মালিক যদি প্রতিষ্ঠান থেকে কোনো কিছু নিয়ে থাকে, সেটা হচ্ছে কি উত্তোলন। এই উত্তোলনটা আবার কি করে, ওনার সিকিউরিটি কমায়। আর আয় আর খরচ তো আমরা জানি। আচ্ছা, তারপরে এই যে হিসাব সমীকরণে সম্পদ ও দায়ের পরিবর্তন। তো অ্যাসেট হচ্ছে নর্মালি কি হয়ে থাকে, ডেবিট হয়ে থাকে। অ্যাসেটটা কি হয়ে থাকে, অ্যাসেটটা হচ্ছে নর্মালি ডেবিট হয়ে থাকে, ঠিক আছে। আর লাইবিলিটি আর ইকুইটি, এটা নর্মালি কি হয়, নর্মালি হচ্ছে এটা ক্রেডিট হয়। তো অ্যাসেট যদি বৃদ্ধি পায়, প্রতিষ্ঠানে যদি সম্পদ আসে, তাইলে কি সম্পদটা বাড়ে। আর আমরা জানি সম্পদ বাড়লে ডেবিট, মনে রাখবা, সম্পদ বাড়লে ডেবিট, হ্যাঁ। দায় আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, দায় এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি ক্রেডিট। তো সম্পদ যদি বাড়ে তাহলে ডেবিট, তার মানে কমলে কি হবে, এটার বিপরীতটা হবে, ক্রেডিট হবে। আর দায় বাড়লে কি হয়, ক্রেডিট হয়।
নর্মাল ব্যালেন্স, ঠিক আছে, দায়, প্রতিষ্ঠানে যদি কোনো দায় হয়, দায় যদি আসে, তখন সেটা হবে কি ক্রেডিট হবে। আর দায় যদি কমে যায়, ধরো তুমি কি যে তোমার কাছে একজনের টাকা পাইতো, প্রতিষ্ঠানের কাছে একজনের টাকা পাইতো, তুমি টাকাটা পরিশোধ করে দিচ্ছ, ঠিক আছে, যেহেতু তুমি টাকাটা পরিশোধ করছো, তোমার সম্পদও কমছে, দায়ও কমছে, তোমার অ্যাসেটও মাইনাস, লাইবিলিটিও মাইনাস। এই তারপর ইকুইটি। তো ইকুইটিটা কীরকম, ধরো হচ্ছে কি যে ওই যে ইকুইটি, তো এখানে ইকুইটিটা আবার মানে বিস্তারিত আলোচনা করা আছে, এটা নিচে আমি বলতেছি ইকুইটি নিয়ে। তাহলে এখানে দেখে রাখো যে অ্যাসেট যদি আমার বৃদ্ধি পায় তাইলে হবে ডেবিট, আর অ্যাসেট যদি কমে যায় তাইলে হবে কি ক্রেডিট। আর লাইবিলিটিতে, লাইবিলিটি যদি বৃদ্ধি পায় তাইলে হবে ক্রেডিট, লাইবিলিটি যদি বাড়ে তাইলে হচ্ছে কি ক্রেডিট, আর লাইবিলিটি যদি কমে তাইলে হচ্ছে কি ডেবিট। উদাহরণ তো আমি দিলাম একটু আগে। আচ্ছা, তারপরে হচ্ছে হিসাব সমীকরণের মালিকানা সত্ত্বের পরিবর্তন। ও হিসাব সমীকরণের মালিকানা সত্ত্বের পরিবর্তন। তো এইখানে দেখো যে হিসাব সমীকরণের নর্মালে কিন্তু ক্রেডিট ব্যালেন্স হয়, ঠিক আছে, হিসাব সমীকরণ নর্মালি কি হয় ক্রেডিট ব্যালেন্স হয়। এখন আমরা জানি কি যে মূলধন, তারপরে হচ্ছে আয়, এইগুলা কি করে, এইগুলো যদি বৃদ্ধি পায়, মূলধন এবং আয় এইগুলো যদি প্রতিষ্ঠানে আসে, তখন কিন্তু প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্বটা বৃদ্ধি পায়। মূলধন এবং আয় এইটা যদি প্রতিষ্ঠানে আসে তাহলে কি হয়, মানে এটা বৃদ্ধি পায়, মানে মালিকানা সত্ত্বটা বৃদ্ধি পায়। হ্যাঁ, তাইলে তাইলে আমরা বলতেই পারি যে মূলধন যদি প্রতিষ্ঠানে আসে তাইলে কি হবে, তাইলে মালিকানা সত্ত্ব ক্রেডিট হবে, ওনার সিকিউরিটি ক্রেডিট হবে। হ্যাঁ, আয় যদি প্রতিষ্ঠানে আসে তাইলে কি হবে, তাইলে আমার মালিকানা সত্ত্ব ক্রেডিট হবে। তারপর হচ্ছে কি যে খরচ যদি কমে যায়, খরচ কমে গেলেও মালিকানা সত্ত্ব কি মালিকানা সত্ত্ব বাড়বে। আর কেউ যদি উত্তোলন না করে, উত্তোলনটা যদি ক্রেডিট অবস্থায় থাকে, হ্যাঁ, তাহলে কি হবে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। তাহলে মালিকানা সত্ত্ব কমবে কখন, যদি কোনো ইনভেস্টমেন্ট না আসে, যদি কোনো মূলধন না থাকে, হ্যাঁ, যদি কোনো ক্যাপিটাল না থাকে, সরি ইনভেস্টমেন্ট না, ইনভেস্টমেন্ট কিন্তু অ্যাসেট, একটু মনে রাখো, ইনভেস্টমেন্ট হচ্ছে অ্যাসেট, আর ক্যাপিটাল হচ্ছে কি মানে মূলধন হচ্ছে কি ক্যাপিটাল। আচ্ছা, যাই হোক, তো মূলধন যদি মানে হ্রাস পায়, হ্যাঁ, প্রতিষ্ঠানের যদি মূলধন হ্রাস পায় তাহলে হচ্ছে কি ডেবিট, কোনো ক্যাপিটাল নাই, মালিক কোনো টাকা পয়সা দেয় নাই, হ্যাঁ, মালিকের কাছে টাকা পয়সা নেই, কোনো টাকা পয়সা দেয় নাই, তো তাইলে কি মূলধন হ্রাস পাইছে, মূলধন হ্রাস পাইলে ডেবিট। হ্যাঁ, প্রতিষ্ঠানে যদি কোনো ইনকাম না থাকে, ইনকাম নাই, হ্যাঁ, ইনকাম কমে গেছে, তাইলে কি হবে মালিকানা সত্ত্ব কমে গেছে, মানে আয় কমে গেছে, আয় কমলে মালিকানা সত্ত্ব কমে, ঠিক আছে। তো এখানে হচ্ছে কি যে তোমার মানে মূলধনের সাথে মূলত মূলধনের সাথে সরি মালিকানা সত্ত্বের সাথে মানে মূলধন এবং আয়ের হচ্ছে কি পজিটিভ সম্পর্ক, ঠিক আছে, মানে মূলধন এবং আয় যদি ক্রেডিট হয় মালিকানা সত্ত্বেও ক্রেডিট হবে। হ্যাঁ, মূলধন এবং আয় ক্রেডিট হওয়া মানেই কি মূলধন এবং আয় বৃদ্ধি পাওয়া, এই দুইটা যদি বৃদ্ধি পায় তখন হচ্ছে মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পাবে। আচ্ছা, আর কি বলে যে মানে খরচ আর হচ্ছে উত্তোলন, তো এইটার সাথে মালিকানা সত্ত্বের হচ্ছে বিপরীতমুখী সম্পর্ক, ঠিক আছে, উত্তোলন এবং ব্যয় এইটার সাথে মালিকানা সত্ত্বের সম্পর্কটা হচ্ছে কি বিপরীতমুখী সম্পর্ক। এইটা যদি মানে এই খরচগুলো যদি বৃদ্ধি পায়, ঠিক আছে, এই খরচ এবং উত্তোলন যদি বৃদ্ধি পায় তখন হচ্ছে কি মালিকানা সত্ত্ব কমে যাবে। হ্যাঁ, আর যদি খরচগুলো যদি আমার মানে খরচগুলো যদি হ্রাস পায় তখন কি হবে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। তো এই জিনিসগুলোই আর কি এখানে বলা আছে। তো তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই থাক। তো আমরা নেক্সট আমরা মানে পরবর্তী যে আলোচনা আছে এটা পরবর্তী দিন করব। ওকে, আল্লাহ হাফেজ।